2025 আইপিএলে সব দলের আইপিএলে যে 10টি দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে বা প্রতিটা দলের শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারের আইপিএলে কিছু ভালো প্লেয়ার কিনেছে। উইল জ্যাক্স, নমন ধীর, রবিন মিঞ্চের মতো প্লেয়ারদের কিনেছে। আল্লাহ গজনফির যে আফগানিস্তানের ভালো একজন স্পিনার, তরুণ স্পিনার, তাকে কিনেছে এবং দীপক চারের মতো প্লেয়ারকে কিনেছে, বোল্টের মতো প্লেয়ারকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং তাদের প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে রোহিত শর্মার সাথে হয়তো উইল জ্যাক্সে হয়তো ওপেন করতে পারে 2025 আইপিএল নিলাম থেকে যেহেতু কিনেছে। আইপিএল আর কি ওপেন করতে চলেছে রোহিত শর্মা, আর তার সাথে উইল জ্যাক্স হয়তো ওপেন করবে। 3 নম্বরে খেলবে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5-এ নমনধীর। আবার এটাও হতে পারে যে নমনধীরকে আগে সুযোগ দিয়ে তিলক 4-এ খেললো, 5-এ খেললো সূর্য, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রবিন মিঞ্চ, আর 8-এ মিচেল স্যান্টনার, আর 9-এ দীপক চার, 10-এ ট্রেন্ট বোল্ট, 11-তে জাসপ্রীত বুমরা, আর আল্লাহ গজনফির ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেললো। এটাও এরকম হতে পারে। আর তবে ফিনিশিং দিকে হার্দিক পান্ডিয়া ভাবে যদি ভালোভাবে খেলতে না পারে, গুরুতর ভূমিকা পালন করতে না পারে, তাহলে কিন্তু প্রবলেম হবে। তার কারণ শেষ দিকে ফিনিশ কতদূর কি রবিন মিঞ্চ করতে পারে বা অন্য নমনধীর এরা কতদূর কি ফিনিশ করতে পারবে ঠিক নেই। ওই মুম্বাই ইন্ডিয়ান্স ওই দিক থেকে দুর্বল। আবার বোলিং দিক থেকে কিন্তু শক্তিশালী, কিন্তু ফিনিশিং দিক থেকে দুর্বল। ফিনিশার ভালো কাউকে নেয়নি, এটাই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যা। টিম ডেভিডকে যখন ছেড়ে দিয়েছে, অন্য কোনো ফিনিশারকে চাইলে নিতেই পারতো, কোনো ফিনিশারকেই নেয়নি। এটাই করেছে ভুল। বা এমন উইকেট কিপারকে নিতে পারতো যে শেষ দিকে এসে ভালো মারকুটে ব্যাটিং করতে পারে। আর উইকেট কিপিং করবে হয়তো রবিন মিঞ্জি, উইকেট কিপিং হয়তো করবে, এছাড়া তো উইকেট কিপিং করার কেউ নেই। সেই জন্য বেস্ট একাদশ মুম্বাইয়ের এরকমই হতে চলেছে। আর রাজস্থানের একাদশ যদি বেস্ট একাদশ হতে হয় তাহলে যশস্বী জয়সওয়াল ওপেন করবে সঞ্জু স্যামসনের সাথে। সঞ্জু স্যামসন যেহেতু টি20তে এখন ওপেনই করে, বেশ কয়েকটা ম্যাচে ওপেন করেছে, এই জন্য হয়তো আইপিএল হয়তো ওপেন করতে চলেছে। যশস্বী জয়সওয়ালের সাথে সঞ্জু স্যামসন হয়তো ওপেন করতে চলেছে। 3 নম্বরে খেলতে চলেছে নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের 7 বছর খেলেছে, এখন আবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চলেছে। তার কারণ তাকে কলকাতার বিটই করেনি, ওইটাই আর কি নীতিশ রানার কষ্ট পেয়েছে। নীতিশ রানা যদি বিট করতো, শেষ অবধি না পেতো, টাকার জন্য না হতো, সেটা আলাদা ব্যাপার ছিল, তাহলে অতটা কষ্ট পেতো না। বেশি কষ্ট পেয়েছে একবারও কলকাতা নাইট রাইডার্স বিট করেনি, এটাই সব থেকে কষ্ট পেয়েছে নীতিশ রানা। আসলে কলকাতা নাইট রাইডার্স যেহেতু ভেবেছিল ভেঙ্কটেশ্বরকে অধিনায়ক করবে, এই জন্য তাকে আর নিয়ে কি হবে। এবার তাকেও কিনলো, আবার নীতিশ রানাকেও কিনে যদি ভেঙ্কটেশ্বরের সামনে অধিনায়ক বানায়, সেটা আবার ভেঙ্কটেশ্বর সহ্য করতে পারবে না। বা হয়তো ভেঙ্কটেশ্বর নিজেকে অধিনায়ক হিসেবে ভাবে, বা ভেঙ্কটেশ্বর আবার যদি অধিনায়ক হয় নীতিশ রানার সামনে, নীতিশ রানা ভাববে যে আমি সিনিয়র প্লেয়ার, আমাকে করলো না, ভেঙ্কটেশ্বরকে করলো। ভুল বোঝাবুঝির জন্যই কলকাতা নাইট রাইডার্স একমাত্র নেয়নি। তবে বিট চাইলে করতে পারতো, নিত বিট করতো, তারপর তাহলে অতটা মন খারাপ হতো না। যেমন ফিল সল্টের পিছনে কলকাতা গেছিল, কিন্তু তারপর যে আর পায়নি, সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা। নীতিশ রানার ব্যাপারও আলাদা। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ্বর, ফিল সল্ট দুটো প্লেয়ারকেই তুলতে চেয়েছিল, কিন্তু ভেঙ্কটেশ্বরের পিছনে অত টাকা খরচা করার পর আর ফিল সল্টের পেছনে বেশি টাকা খরচা করার জায়গা ছিল না। যদি জায়গা থাকতো অবশ্যই তাকে দলে আনতো। তো ট্রেড উইন্ডো আছে, ট্রেড উইন্ডোর মাধ্যমে একটা প্লেয়ার একটা দল থেকে অন্য দলে এমনিতেও যেতে পারবে। আর 4 নম্বরে রিয়ান পরাগ, 5 নম্বরে সিমরন এটমা, 6 নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার, 7 নম্বরে জোফরা আর্চার, 8 নম্বরে ওয়ানেন্দু হাসারাঙ্গা। তারপর আকাশ মাধবে, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেও। সেই দিকে দেখতে গেলে বোলিংটা মোটামুটি, ব্যাটিংটা মোটামুটি ভালোই আছে। ব্যাটিংটা কিন্তু বেশ শক্তিশালী লাগছে, ভালো ফিনিশিং আছে। হেডমায়ারের সাথে ধ্রুব জুড়েলে ফিনিশ করতে হবে। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কাউকে চায়, অন্য কোনো ব্যাটিং ওয়ানেন্দু হাসারাঙ্গা যেহেতু রয়েছে, ওয়ানেন্দু হাসারাঙ্গা তো ব্যাট করতে পারে। এটাই হবে রাজস্থান রয়্যালসের বেস্ট প্লেইং ইলেভেন। মুম্বাই ইন্ডিয়ান্সেরটা বলেছি, আর কলকাতা নাইট রাইডার্সেরটা বলে দিই। কলকাতা নাইট রাইডার্সের আগেও বলেছি, আবারও বলছি, কলকাতা নাইট রাইডার্স হয়তো কোক ওপেন করতে চলেছে সুনীল নারিনের সাথে। 3 নম্বরে হয়তো ভেঙ্কটেশ্বর খেলতে পারে, 4 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী অথবা আঙ্ক্রিশ রঘুবংশী 3 নম্বরে, 4-এ কিন্তু ভেঙ্কটেশ্বর 5 নম্বর পজিশনে চলে আসবে, সেক্ষেত্রে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে বরুণ চক্রবর্তীর ব্যাকআপ তো রয়েছেই। বরুণ চক্রবর্তীর ব্যাকআপ মায়াঙ্ক মার্কন্ডে থাকবে। মায়াঙ্ক মার্কন্ডে সুযোগ পাবে না, বাট ব্যাকআপ হিসেবে থাকবে। সময় যেমন কুলদীপ যাদব ছিল সেরকম কিন্তু থাকবে। আর তারপরে হর্ষিত রানা, তারপর বৈভব অরোরা, আর একটা পেসার, সেটা স্পেন্সার জনসন হতে পারে, অথবা অ্যান্ডি স্নকেও হতে পারে।
পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচে যদি ব্যাটিংয়ের দরকার হয় ব্যাটিং নেবে, না হলে হয় ওমরান মালিক, না হলে অনুকূল রয়, পিচ অনুযায়ী খেলানো হবে। ইডেন গার্ডেনের পিচে ওমরান মালিক কিন্তু কাজে দেবে। ওমরান মালিকের বল, ওমরান মালিককে সেক্ষেত্রে হয়তো খেলানো হলেও হতে পারে, হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি দরকার পড়ে তাহলে কিন্তু ওমরান মালিককে খেলানো হবে। এই গেল কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11। এবার চলে আসে আরসিবির প্লেইং 11-এ। আরসিবির প্লেইং 11-এ বিরাট কোহলি হয়তো ওপেন, বিরাট কোহলি ওপেন, তার সাথে ফিল সল্ট ওপেন হয়তো করবে, রজত পাতিদার থাকবে, 4 নম্বরে লাইম লিভিংস্টোন থাকবে, তারপর 5-এ জিতেশ শর্মা নামবে, 6 টিম ডেভিড, 7-এ কুনাল পান্ডিয়া, 8-এ স্বপ্নিল সিং, 9 ভুবনেশ্বর কুমার, 10-এ ইয়াশ দয়াল, আর 11-তে জশ হেজেলউড। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো অন্য কাউকে খেলালেও খেলাতে পারে। রাইডার্সের ক্যাপ্টেন হতে পারে ভেঙ্কটেশ্বর, আর ভাইস ক্যাপ্টেন হতে পারে রিঙ্কু সিং, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু আদৌ এটাই হবে নাকি ঠিক নেই। ভেঙ্কটেশ্বর কি ক্যাপ্টেন হয়তো করবে, কিন্তু ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক্য রানাও হতে পারে, অথবা কুইন্টন ডিকোকো হতে পারে, অথবা সুনীল নারিনও হতে পারে, এটাও হতে পারে। হয়তো রিঙ্কু সিংই যে ভাইস ক্যাপ্টেন হবে এমন কোনো ঠিক নেই। আর ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হবে এটুকু প্রায় শিওর, কেন চন্দ্রকান্ত পণ্ডিত তাকেই ক্যাপ্টেন করতে চাইছে, এই জন্য ক্যাপ্টেন হবে ভেঙ্কটেশ্বর। কলকাতার অধিনায়ক হবে ভেঙ্কটেশ্বর। আর যেটা আরসিবির প্লেইং 11 নিয়ে বলছিলাম, সেটা আর আরসিবিরটা আর একবার বলে নিই। ভেঙ্কটেশ্বর, এই বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লাইম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, জশ হেজেলউড। তবে একটা জিনিস কি, স্পিনের দিক থেকে প্রচণ্ড দুর্বল লাগছে কুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, আর ওইদিকে আর একটা যেন কি সুভাষ শর্মা, মানে স্পিনের দিক দিয়ে ভালো না। ফাস্ট বোলিংটা ভালো, ফাস্ট বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, জশ হেজেলউড, ফাস্ট বোলিংটা ভালো আরসিবির, কিন্তু আরসিবির দুর্বল হলো ওই দিকেই, মানে স্পিনের দিকে দুর্বল। আর ব্যাটিংয়ের দিকে যদি বলতে হয়, ব্যাটিংয়ের দিকে খারাপ না, ব্যাটিংয়ে মোটামুটি ভালোই। জিতেশ শর্মা আছে, টিম ডেভিড আছে, লাইম লিভিংস্টোন আছে, 3টে ফিনিশার, অসুবিধা নেই। ব্যাটিংটা ভালো, স্পিন দিকটা দুর্বল, আর ফাস্ট বোলিংটা ভালো আরসিবির। এটাই হলো আরসিবির প্লেইং 11 সম্পর্কে বললাম। এবার বাকি রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদে হয়তো ট্র্যাভিস হেড ওপেন করবে, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, 3 নম্বরে হয়তো ঈশান কিষান খেলবে, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলবে, 5 নম্বরে হেনরি ক্লাসেন খেলবে, 6 নম্বরে অভিনব মনোয়ার খেলবে, 7 নম্বরে প্যাট কামিন্স খেলবে, তারপর খেলবে হর্ষাল প্যাটেল, তারপর রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, আর মোহাম্মদ শামি। এই হলো টিম, এটাই হলো সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং। যথেষ্ট ভালো রয়েছে, খতরনাক ব্যাটিং। লাস্টে ফিনিশার হিসেবে রয়েছে হেনরি ক্লাসেন, অভিনব মনোয়ার, প্যাট কামিন্স, হর্ষাল প্যাটেলও ব্যাট করতে পারে। বোলিংও দুখানা ভালো বোলার রয়েছে, তবে অ্যাডাম জাম্পা আর রাহুল চাহার দুজনকে একসাথে না খেলানোর চান্সে বেশি, দুজনকে একসাথে মনে হয় খেলাবে না। এর পরিবর্তে আরেকটা কোনো ফাস্ট বোলারকে খেলাতে পারে। আর মোহাম্মদ শামি, হর্ষাল প্যাটেল ভালোই, প্যাট কামিন্স, তার সাথে ভালো টিমই রয়েছে, কিন্তু ভালো টিমই রয়েছে। এই সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। আগের বার চ্যাম্পিয়ন হতে পারেনি, এবার চ্যাম্পিয়ন হলেও হতে পারে, তার কারণ যা বোলিং লাগছে। আর চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড ওপেন, তার সাথে ডেভন কনওয়ে, 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে শিবম দুবে, 5 নম্বরে চলে আসবে স্যাম কারান, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে ধোনি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাউকে খেলাতে পারে কোনো ব্যাটিং। তারপর চলে আসবে নূর আহমেদ, মাথিসা প্রাথিরানা, আর একটা পেসার, পেসার, হ্যাঁ পেসার, ইন্ডিয়ান কোনো পেসার থাকবে, সেটা হতে পারে খালিল আহমেদ হতে পারে, খালিল আহমেদ হতে পারে, অথবা মুকেশ চৌধুরী হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ খেলবে। একটা পেসার কম খেলিয়ে মাঝে মাঝে রবিচন্দ্রন অশ্বিনকে, সব ম্যাচে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে মনে হয় না খেলাবে বলে, চেন্নাইয়ের উইকেটের জন্যই কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া হয়েছে, যেখানে পেসার বাইরের উইকেটে হয়তো রবিচন্দ্রন অশ্বিনকে খেলাবে না, কিন্তু চেন্নাইয়ের উইকেটে খেলাবে বলেই কিন্তু নিয়েছে। চেন্নাইয়ের উইকেটে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন মাস্ট খেলবে, রবিচন্দ্রন অশ্বিন, এই জন্যই তাকে এত কোটি টাকা খরচা করে নেওয়া হয়েছে। এবার চলে আসি দিল্লির সম্ভাব্য প্লেইং 11। কেএল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক ওপেন, 3 নম্বরে হয়তো অভিষেক পোরেল, 4 নম্বরে হ্যারি ব্রুক, 5 নম্বরে ক্রিস্টিয়ান স্টাফস, 6 নম্বরে চলে আসবে আশুতোষ শর্মা, 7-এ রিজভি, 8-এ অক্সার প্যাটেল, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে টি নটরাজন, আর 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মহেশ শর্মা। ব্যাস হয়ে গেল। আর কেএল রাহুল ক্যাপ্টেন্সি করবে, কেএল রাহুল হবে দিল্লির অধিনায়ক, এটা বুঝতে কারোর বাকি নেই। আর লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হবে ঋষভ পান্ট, সেটাও সবাই আমরা বুঝতে পেরেছি, যেহেতু 27 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, সেই হবে কিন্তু অধিনায়ক। আর ওপেন করবে এখানে, ওপেন করার মতো কে রয়েছে ওপেন, হয়তো এই ম্যাথিউ ব্রেডস কি ওপেন করবে, নাকি আর্শেন কুলকার্নি ওপেন করবে, এটা বোঝা যাচ্ছে না। এই ওপেনারটা বোঝা মুশকিল যে ওপেন কে করবে আদৌ। 3 নম্বরে বোঝা যাচ্ছে ঋষভ পান্ট, 4 নম্বরে পুরান, 5 নম্বরে মিলার, তারপর 6 নম্বরে আসবে আব্দুল সামাদ, 7 নম্বরে আয়ুষ বদনী, 8 নম্বরে
রাজবন্ধন হাঙ্গারকার, 9 নম্বরে মিচেল মার্শ। মিচেল মার্শ রয়েছে তো, 9 নম্বরে মিচেল মার্শই হয়তো ওপেন করতে পারে। মিচেল মার্শের সাথে হয় আর্সেন কুলকার্নি ওপেন করলো, অথবা মিচেল মার্শের সাথে ব্রেট কালি নাকি একটা প্লেয়ার, এই প্লেয়ারটা ওপেন করলো, অথবা আইরিন ম্যাক্রাম ওপেন করতে পারে। কি হবে বলা যাচ্ছে না, এইটা পুরোপুরি বলা মুশকিল। লখনৌ সুপার জায়ান্টস এখন পুরোপুরি কি সিদ্ধান্ত নেয়, কার সাথে কোন জুটি খেলা, এটা বোঝা মুশকিল। এটা বলা সম্ভব হচ্ছে না। সব দলের মোটামুটি প্লেইং 11 নিয়ে বললাম। গুজরাট টাইটান্স বাকি রয়েছে। গুজরাট টাইটান্সের শুভমান গিল ওপেন করবে, তার সাথে জাস বাটলার ওপেন। 3 নম্বরে হয়তো খেলতে চলেছে সাই সুদর্শন। 4 নম্বরে খেলবে এস রাদারফোর্ড অথবা গ্লিন ফিলিপস। 5 নম্বরে অনুজ রাওয়াতকে খেলাতে পারে। 6 নম্বরে রাহুল তিয়াতিয়া। 7 নম্বরে মাহিপাল লোমরর। 8 নম্বরে জিরাল কোয়াশে। 9 নম্বরে কাগিসো রাবাদা, অথবা কাগিসো রাবাদা জেরাল কোয়াশের মধ্যে যে কোনো একজনকে খেলাবে। সিরাজ, তারপর রাশিদ খান একটু আগে ব্যাটিংয়ে নামবে, আর ঈশান্ত শর্মা, অথবা খুলওয়ান খেজুরুলিয়া, অথবা একটা স্পিনার, সেটা বুঝে খেলানো যাবে। এটাই হবে সব দলের আর কি স্কোয়াড সম্পর্কে বললাম। স্কোয়াড মানে কি, প্লেইং 11 সম্পর্কে বললাম। তোমাদের মধ্যে কোন দলের স্কোয়াড সবথেকে শক্তিশালী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।